শোভনার এবার গা বমি করছে। প্রেশার আছে, ঘাড়টা তাই এমন আড়ষ্ট। চোখের সামনেটা হঠাৎ যেন অন্ধকার হলো। মুহূর্তেই কিছু মানুষজনের গলা। শোভনার কপালে ঠান্ডা স্পর্শ। ও কি পড়ে গেল মাটিতে? চোখের দৃষ্টি অস্পষ্ট থেকে স্পষ্ট হলে নিজেকে পেল এক ময়লা কাপড়ের মহিলার কোলে। হিন্দি কথা বলছে কি? প্রথমে কিছু ঠাহর করতে পারল না। এক পুরোহিত গোছের লোক কাছে দাঁড়িয়ে, হাতে পেতলের কমণ্ডলু, তা থেকে জল ছেটাচ্ছে। সব গঙ্গা মাই কি কৃপা। মাই, কাহা কে হো? ময়লা কাপড়ের মহিলা জিজ্ঞেস করল। কোনো রকমে উঠে বসে শোভনা। পায়ে বেকায়দায় লেগে বেশ চোট খেয়েছে। একে হাঁটুর অবস্থা খারাপ, মুখ চোখ ব্যথায় বিকৃত হয়ে গেছে। তা দেখে ওই মহিলা বলল, জোর মত লাগাও, ধীরে সে ওঠো। ও জাগিয়া, যারা মদত কর। আ হাত নেড়ে কাউকে ডাকে সে। তারপর বলশালী এক ছোকরা প্রায় পাঁজা কোলে তুলে নিল শোভনাকে। বলল, কাহা লে যাই? মহিলা পুরোহিত মশাইয়ের দিকে চাইলে উনি বললেন, আভি নন্দকিশোর জি কি দুকান পর লে যাও, দেখো ডাক্তার বক্টর মিলতো। ছোকরা হনহনিয়ে হাঁটে। ঘাট পেরিয়ে রাস্তা। তা পার হতে ওর 10 মিনিট তো সময় লাগলো। তারপর একটা দোকানের বেঞ্চে লম্বা করে শুয়ে দিল ওর কোলের বস্তুটিকে। ঘামছে, হাঁপাচ্ছেও। গলায় ঝোলানো গামছা দিয়ে নিজের মুখ গলা মুছছে। শোভনা ফেলিয়ে তাকিয়ে। এভাবে কারো কোলে চড়ে কাশীর দশাশ্বমেধ ঘাট পেরোতে হবে? দোকানের মালিকের টাকার কাউন্টারে রাখা জলের বোতল তুলে সে ঢকঢক করে খায়। তারপর শোভনার দিকে তাকিয়ে বলল, পয়সা হ্যায় না? শোভনা থতমত খায়। ছেলেটা বোধহয় মুখ দেখে কিছু বোঝে। হাসি আটকানোর চেষ্টায় দোকানের মালিকের দিকে তাকায়। ফির ওহি কাহানি চাচা। ফের শোভনার দিকে ফেরে। কাহা কি হো মাই? ঘর, পাতা, ঠিকানা, অ্যাড্রেস। হাতের তালুতে আঙুল দিয়ে লেখার ভঙ্গি করে। অ্যাড্রেস শব্দটা বোঝে শোভনা। হিন্দি যে একেবারে বোঝে না তা নয়, ভালোই বোঝে। বলতে গেলে সমস্যা হয়, কিন্তু হঠাৎ করে জীবনের এই ছন্দপতনের ফলে অনভ্যস্ত ভাষাটা বোধগম্য হচ্ছিল না। অ্যাড্রেস শব্দটা ইংরেজি হলেও এত ব্যবহৃত যে ওটা বাংলার মতো শোনালো। বাকিগুলো ইউপির ভাষার ভিন্ন সুরের জন্য বুঝতে পারছিল না। বলল, কলকাতা। ফির তো ভট্টাচার্যি কো বুলানা পড়ে বাবু, দোকানদার বলল। শোভনার পায়ের ব্যথা থেকে মনঃসংযোগ সরে এদের কথোপকথনে এসেছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। কাউকে ফোন করে বুড়ি মাই সম্পর্কে কিছু বলল। মিনিট 10-এর ভিতর এক পুরোহিত গোছের লোক এলো। দোকানদার মুখে বলল, প্রণাম। তারপর শোভনাকে দেখালো। ভদ্রলোক এগিয়ে এসে কিছুটা টেনে টেনে অবাঙালিদের মতো বাংলা বললেন, মায়ের কি নাম আছে? নাম বললে উনি জিজ্ঞেস করলেন, ঠিকানা? কলকাতা চেতলা। ফুল অ্যাড্রেস বলা পারবে? হ্যাঁ। কাশী কার সাথে আসা হলো? আমার ছেলে। সে কোথায় এখন? তাকেই যে সকাল থেকে খুঁজছি বাবা। যে হোটেলে উঠেছিলাম তারা বলছে কিছু জানে না। ছেলে নাকি রাত্রি বেরিয়ে গেছে। এ কি সম্ভব? আমায় ফেলে সে কোথায় যাবে? তার কি বিপদ আপদ হলো? আমি এই চিন্তায় পাগল হচ্ছি দাদা। এখানে কিছু চিনি না, কাউকে জানি না। দয়া করে যদি থানায় নিয়ে যান তবে চিরঋণী থাকব। ভট্টাচার্য দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলের মোবাইল নাম্বার মনে আছে? খুব ভালো করে আছে। কতবার হোটেলে রিসেপশনে ছেলেগুলোর থেকে মোবাইল চেয়ে ফোন করলাম। ছেলের বউকেও করেছি, কিন্তু ওদের ফোনে লাইন লাগছে না। আপনার আর আত্মীয়? আছে তো অনেক, কিন্তু তাদের ফোন নাম্বার যে মনে নেই। আপনার ফোন নেই? ছিল দাদা, কিন্তু সকাল থেকে গায়েব। কে জানে হোটেলের ছেলেগুলো নিল কিনা। একা বুড়ি দেখে কি ঠকাবে না? এদিকে বলছে ছেলে আমাকে ফেলে চলে গেছে, তাই রুম খালি করে দিই যেন। আমি কি করব বলুন? তাই নিজেই ওকে খুঁজতে বেরিয়েছি। থানায় নিয়ে যাওয়ার সময় এখানকার ব্যস্ত মানুষদের নেই, কিন্তু একটা ভদ্র বাড়ির বুড়িকে রাস্তায় ফেলে চলে যায় কি করে? যেখানে বাঙালি বলে এই ভট্টাচার্যের তলব পড়েছে, তাই সে তার কাজ দুপুরের ভিতর গুটিয়ে আসে।
আর এই দুপুর পর্যন্ত দোকান থেকে কটা কচুরি জিলিপি খেয়ে থাকে শোভনা। প্রায় জোর করেই দেয় দোকানদার। রোদ পড়লে ভট্টাচার্য মশাই নিয়ে যান থানায়। লোকটা ভালো। এখানকার এক ডাক্তারের চেম্বার থেকে ওষুধ এনে দিয়েছে। তাতে পা সোজা করে দাঁড়াতে পারছে শোভনা। রিকশা ধরে থানা পর্যন্ত নিয়ে গেল। টাকা করে নিজেই দিচ্ছে। শোভনা বলল, ছেলের সঙ্গে যোগাযোগ হলে আমি আপনার খরচের সব শোধ করে দেব বাবা। শোভনার মাথার এখন ঠিক নেই, তাই ওর চাইতে বয়সে বছর দশেকে ছোট ভট্টাচার্যকে একবার বাবা একবার দাদা বলে ডাকছে। পুলিশ যদিও সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে পাশের টেবিলের কনস্টেবলকে বলল, অ্যাক্সিডেন্ট কেস है कुछ? কাল রাত কি রিপোর্ট कुछ? কথাটা শুনেই বুক কেঁপে উঠল শোভনার। কনস্টেবল ফাইল খুলে দেখছে। মিনিট পাঁচেক পর বলল, উনকি বিবরণ কে হিসেব সে कोई नहीं। হাত জোর করে শোভনা বলল, দুগ্গা দুগ্গা। ইন্সপেক্টর যা বললেন তা ভট্টাচার্য মশাই বুঝিয়ে বললেন শোভনাকে। এর অর্থ এখান থেকে চেতলা থানায় ফোন যাবে। তারা ওর বলা ঠিকানায় খোঁজ দেবে আর নেবে। এরপর যা ব্যবস্থা হওয়ার হবে। শুনে আশাহত হলো শোভনা। এরা ছেলেকে এই কাশী অঞ্চলে না খুঁজে কলকাতায় খুঁজতে যাচ্ছে কেন? কি লাভ হবে? হয়তো অরুণোদয় এখানে কোনো সমস্যায় পড়ে আছে। কলকাতা কেন যাবে শোভনাকে ফেলে? এই জন্য বলে পুলিশ কাজ করে না, তাই ক্রিমিনাল ধরা পড়ে না। খুব ভুল করেছে থানায় এসে। ছেলের বউ দেবস্মিতা জানতে পেরে অবশ্য কিছু সুরাহা হতে পারে। ও যদি কাউকে পাঠায় কাশী, নিজে একা ছেলে ফেলে আসতে পারবে না। ভট্টাচার্য বললেন, আপনি তবে আমার সংঘরে চলুন, যতটা দিন পুলিশ সময় নেয়। বিরক্ত হয়ে শোভনা বলল, কিন্তু ছেলে এর মধ্যে এলে কি হবে? ও তো হোটেলেই খোঁজ করবে। তখন আপ হোটেলে আমার নাম্বার দিয়ে আসুন, তবে ছেলে কন্ট্যাক্ট করে নিবে। তার চাইতে বরং আমি হোটেলের বাইরে অপেক্ষা করি, বুঝলেন? সামনে বসা শান বাঁধানো বেদি আছে, একটা অশ্বত্থ গাছের নিচে, বুঝলেন? এতে সুবিধা হবে ওর। ভট্টাচার্য মশাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নেড়ে বললেন, জো আপ ভালো বুঝেন। আজকের যুগে কেউ কারো দায় নিতে চায় না। ভট্টাচার্যও বাঁচল যেন। শোভনা জানে অরুণোদয় ঠিক ফিরবে। ও কোনোভাবে আটকে গেছে। ভট্টাচার্য যদিও হাতে 200 টাকা দিয়ে গেছেন, শোভনা নিত না, কিন্তু ভদ্রলোক বললেন ছেলের সঙ্গে যোগাযোগ হলে দিয়ে দিবেন। তাতে রাজি হয়েছে শোভনা। ছেলে ঠিক ফেরত দিয়ে দেবে। একটা কাগজে ভট্টাচার্যের নাম্বার লিখে নিয়েছে, যাতে অরুণোদয় ঠিকঠাক যোগাযোগ করে নিতে পারে। অশ্বত্থ গাছের তলায় যখন বসে, তখন হোটেলের একটা ছেলে বাইরে এসে বলল, এক ঘর আছে, মালিক বলছেন আপ রুক সকতে হো, পয়সা নেহি চাহিয়ে। ছেলেটা হাত নেড়ে অনেক কষ্টে বোঝাতে চায়। হোটেলটা ছোট, ছোট ছোট রুম, লোকজন আসা যাওয়া অবশ্য অনেক, বেশি অবাঙালি। শোভনা ওর কথার উত্তর দেয় না। কিছু পরে এক ভদ্রলোক এসে বললেন, মাইজি এক কামরা হ্যায় सर्वेंट के लिए, हम उसे आपके लिए खाली कर देंगे, आप चाहो तो रह सकते हो। শোভনা গাছতলায় হাত দেখিয়ে বলল, ইধার ঠিক হ্যায়, ছেলে আকর দেখ জাগা। তা চলে গেল প্রায় ঘন্টা হলো। শোভনার খিদে পেয়েছে। হাতে 200 টাকা। কিছু দূরেই রাশি রাশি খাবার দোকান। কচুরি লাগাতার ভাজা চলছে। ভাতের হোটেল কি আর নেই? কিন্তু আজ এখানেই নয় রইল। একটা সময় ঘুমে দু চোখের পাতা এক হলো। সঙ্গে ব্যাগ আছে, ব্যাগে ওষুধ। শোভনার প্রেশার হাই, ওষুধ খেতে হবে। মনে এলো, কিন্তু খাওয়া হলো না। ঘুম ভাঙল আশপাশের কলকলানিতে। ভোর হয়েছে, কিন্তু অরুণোদয় কোথায়? চিন্তা উত্তরোত্তর বাড়ছিল। ছেলেটার ক্ষতি হলো না তো? ট্রেনে উঠে কি আনন্দই না হয়েছিল, বাবা বিশ্বনাথ দর্শন হবে। কিন্তু বিশ্বনাথ কি এই বিপর্যয় ডেকে আনলো জীবনে? এই তাপে গরমে আর বেশিক্ষণ গাছের নিচে থাকা যায় না। হোটেলে ঢুকে রিসেপশনে সেই ঘরটা চাইতে মন চাইলো, মানে ঠেকলো। তাই গরম থেকে বাঁচতে ধীর পায়ে এগোলো ঘাটের দিকে। হোটেলের এক বয়কে যদিও বলে এসেছে ছেলে এলে যেন বলে ও ঘাটে আছে, এক্ষুনি ফিরবে। কাশীর ঘাটের অন্যরূপ ব্যস্ততা। তার মধ্যে চলছে ব্যবসা, চলছে বিকিকিনি। গঙ্গার দিকে চেয়ে বসে থাকে শোভনা। ভাবে কারো থেকে টাকার ধার নিয়ে একাই উঠে পড়বে ডুন এক্সপ্রেস বা কলকাতা এক্সপ্রেসে। কিন্তু টিকিট কে করে দেবে?
ভট্টাচার্যি? আর যদি অরুণোদয় এখানে বিপদে থাকে? ভয়ে শিউরে ওঠে। তখনই সামনে এক খাঁকি প্যান্ট পরা লোককে দেখে চমকে যায়। একে চেনে শোভনা, থানার ইন্সপেক্টর। কৌতূহলে চাইল ভদ্রলোকের দিকে। উনি বললেন, भट्टाचार्य को फोन करने से बोला आप होटल के बाहर रुकी हुई हो। শোভনা আশা ভরা চোখে জিজ্ঞেস করল, আমার বেটা মিলা বাবা? बेटा मिला माई जी, वो तो चेतला में है। बोल रहा है माँ बचपन में मर गई। आपको नहीं पहचानता है वो। চোখ বিস্ফারিত হয় শোভনার। অসম্ভব। তুম লোক ভুল জায়গায় গেয়া। ভদ্রলোক মোবাইল বের করে একটা ভিডিও চালালো, যেখানে অরুণোদয় স্পষ্ট বাংলায় বলছে, শোভনা আমার মায়ের নাম ঠিকই, কিন্তু উনি মারা গেছেন প্রায় ৩০ বছর হলো। আমার তখন ১০ বছর বয়স। পুলিশ জেরা করছে। আপনি কাশী যাননি? অবশ্যই গেছি, কিন্তু একা। আমি পুজো পারপাস গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। শোভনার মনে পড়ল ওরা একই কম্পার্টমেন্টে আসেনি। অরুণোদয় বলেছিল, এসি ফার্স্ট টায়ারে তোমার জন্য নিলাম, আর আমি সেকেন্ড ক্লাসে যাব। শোভনা প্রতিবাদ করে বলেছিল, আমিও তাই যাব, একা অতটা পথ যাব নাকি? আর তুই কষ্টে যাবি আর আমি মহারানী হয়ে যাব? অরুণোদয় হেসে বলল, প্রথমবার মাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি, একটু ভালোভাবে নেব না? তাছাড়া আমার ছুটি ম্যানেজ করে যা ডেট বের করেছি, ওই ডেটে আর সিট পাওয়া যাচ্ছে না, তাই আলাদাভাবেই যেতে হবে। ইন্সপেক্টর যা বলল তা হলো শোভনার টিকিট আর অরুণোদয়ের টিকিট আলাদা ডেটে একই স্লটে ফেলে কাটা হয়েছে, কিন্তু পেইং মেথডের দুটো সোর্স আলাদা। শোভনার টিকিট কোনো ট্রাভেল এজেন্সি বুক করেছিল। তবে চিন্তার কিছু নেই, শোভনা ছেলের এগেনস্টে ফ্রড কেস অ্যাপিল করতেই পারেন কোর্টে। শুধু শক্তপোক্ত প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু এসব কি শুনলো আর দেখলো শোভনা? ওকে কি কেউ ভাংসির দিয়ে এসব খাওয়ালো? এ দুঃস্বপ্ন, নাকি অন্য কারো গল্প জুড়ে গেছে ওর সঙ্গে? এই পৃথিবীতে আছে তো ও? শোভনা শক্ত হয়ে দাঁড়িয়ে। ইন্সপেক্টর বলল, কি দিনকাল চলে এলো মাজি। আগে ছেলেকে মা বাবার পরিচয় দিতে হতো, আর এখন মাকে প্রমাণ করতে হবে যে সে কার মা। কিন্তু আপনি ভয় পাবেন না, প্রমাণ হয়ে যাবে। আত্মীয় স্বজনের বয়ান, আপনার পরিচয়পত্রের প্রমাণ, সম্পত্তির কাগজ আছে তো? শোভনা তাকিয়ে রইল একদৃষ্টিতে। ভদ্রলোক বললেন, এখন কোথায় থাকবেন? আমরা আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি। শোভনা বলল, বাবা তোমার ভালো হোক, আমি এখন এখানে একটু বসি। পুলিশ ইন্সপেক্টর কিছুক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে চলে গেলেন। ঘাটের একটা সিঁড়িতে শোভনা ধপ করে বসে পড়েছে। অরুণোদয় ওকে ইচ্ছে করে কাশি ফেলে গেছে? অরুণ, ওর নিজের পেটের সন্তান, ওর নিজের রক্ত। একবারও ভাবেনি মা অসুস্থ, বয়স্ক শরীর নিয়ে কোথায় যাবে, কি করবে, কি খাবে? এর চাইতে নিজের হাতে বিষ এনে দিলেই তো পারত। ভাবনার ঢেউ তোলপাড় করে মাথার বন্দর। মনে হয় এবার বুঝি ফাটিয়েই দেবে নিজের মাথা। নিজের ছেলে পারল এত বড় বেইমানি করতে? এসব ঘটনা টিভির খবরে দেখেছে, টিভি সিরিয়ালেও দেখেছে, কিন্তু কখনো কি ভেবেছে শোভনার সঙ্গেও এমন হবে? ঘাটের সিঁড়িতে বসে বসে কখন সূর্য মাথার উপরে উঠেছে খেয়াল নেই। কিছুই বুঝতে পারছে না। এখনো যেন সব স্পষ্ট নয়। সারা দুপুর তপ্ত রোদে তেতেপুরে একভাবে বসে রইল শোভনা। তারপর আকাশের রং সোনা গলা থেকে ছাই রঙা হলো। সন্ধ্যা নামলো। ধীরে উঠে সিঁড়ি চড়ছিল শোভনা। চোখ পড়ল এক সাধুর উপর। সাধু না ভব ঘুরে বলা মুশকিল, কিন্তু সে খুব সম্ভব ওর দিকেই তাকিয়েছিল। শোভনার সঙ্গে চোখাচোখি হওয়াই ওর দিকে এগিয়ে আসছে। সারা গায়ে ভস্ম, হাঁটু পর্যন্ত জটা, কালো কাপড়ের ধুতি হাঁটুর উপর পর্যন্ত পরা, হাতে ত্রিশূল, মাথায় লাল পট্টি, রোগা লম্বা চেহারা, দেখে ভয় ভয় করে। শোভনা জড়সড় হলো। শুনেছে নাগা সন্ন্যাসীদের মেজাজের কোনো ঠিক থাকে না। একে শোভনা অভাগী, তা বুঝে কি ওর মাথায় ত্রিশূলের বাড়ি দেবে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মরার ভয় নয়, পঙ্গু রক্তাক্ত হয়ে পড়ে কাতরানোর ভয়। সন্ন্যাসী কাছে এলে তার লম্বা ত্রিশূল শব্দ করে ঠোকেন। ত্রিশূলে ঝোলানো ঘণ্টাগুলো একসঙ্গে ঝনঝনিয়ে বেজে উঠল।
শোভনা দুহাত জোর করে বললেন, বাবা, আমি বড় দুঃখী, আমার দুঃখের উপশম করুন। সন্ন্যাসী শোভনাকে অগ্রাহ্য করে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেল গঙ্গার দিকে। শোভনা কিছুক্ষণের জন্য বোধশূন্য হয়ে গিয়েছিল, তাকিয়েছিল সন্ন্যাসীর দিকে। সে জল অঞ্জলিবদ্ধ করে কিছু মন্ত্র পড়ে নিবেদন করল। তারপর সিঁড়ি উঠে শোভনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কি ভেবে ওর দিকে ঘুরে দু চোখ বুজে রইল কিছুক্ষণ, আর চোখ খুলতেই দৃষ্টিতে তেজের ঝিলিক খেলল। বলল, সবকে লিয়ে তু উত্তরদায়ী হ্যায়। শোভনা গায়ের আঁচল জড়িয়ে একটা প্রণাম করতে গেলে উনি পা সরিয়ে নিলেন। শোভনা বলল, আমি হিন্দি বলতে পারি না বাবা। সন্ন্যাসীর দু চোখে রাগ যেন। বললেন, তোর ছেলে বেইমানি কোথা থেকে শিখলো? সকালে ঘাটে সব শুনেছি আমি। পুলিশ বলছিল ছেলে নাকি লোকাল কাউন্সিলরকে ঘুষ দিয়ে নকল ডেথ সার্টিফিকেট জোগাড় করেছে। প্রতিবেশীদের বলছে তুমি নাকি ওর মা নাও। বাপের দ্বিতীয় পুরো কথা শোনার আর ক্ষমতা হলো না। ছি ছি, বলে শোভনা দুহাতে কান চাপা দিল। ছেলে তো তোরই মাজি, ওকে কেমন করে মানুষ করেছিস। আর তোদের স্ত্রী জাতির সবচেয়ে বড় দোষ ছেলের বউকে দেখে হিংসে করা, ওর জীবনটাকে বেঁচে থাকতেই নরক বানিয়ে দেওয়া। শোভনা দুপাশে হাত নাড়িয়ে বলল, এসব মিথ্যে বাবা, আমি তা করি না। তাহলে ছেলে বেইমানি কেন করলো? আমি কি বেইমানি শিখিয়েছি বাবা? একবার স্মরণ করে দেখতো, ও যখন প্রথমবার ভুল করে বাড়ি ফিরেছিল তখন কি তুই তাকে বকাঝকা করেছিলি, নাকি ছেলের মা হওয়ার সুবাদে ওর ভুলটাতেই তোর গর্ব হয়েছিল? তোদের ছেলে হওয়ার এত গর্ব কেন? বলেই এক জোর ধাতানি দিল সন্ন্যাসী। অশ্লীল শব্দ উচ্চারণ করে হঠাৎ করেই মুখ ভেঙিয়ে বলল, ছেলে তো নয়, যেন জামাই। নিজের ছেলে অন্য মেয়ের দিকে তাকালে বুকে আগুন জ্বলে যায়। কেন? কান দিয়ে গরম ভাব বেরোচ্ছিল শোভনার। বউকে তাড়িয়ে ঘরে অন্য মেয়ে নিয়ে আসবি, ছেলের সামনে অন্য মেয়েদের প্রশংসা করে ওর মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা এক জঘন্য নারী। শোভনার মাথা ঘুরছিল, পেটে সকাল থেকে কিছু পড়েনি। এসব কি বলল সন্ন্যাসী? শোভনা কখনো এমন নোংরা মেয়ে মানুষ নয়। এ কি তীর্থক্ষেত্র না নরক? বেঁচে থাকা অবস্থায় শোভনা কি নরকে এলো? সিঁড়ির এক পাশে বসে পড়ল ক্লান্তিতে। এলোমেলো ঘটনাগুলো বিশৃঙ্খল রাস্তায় অজস্র গাড়ি জমে হর্ন দেওয়ার মতো যেন হট্টগোল শুরু করেছে। নাড়া খাওয়া গাছের থেকে উড়ে যাওয়া পাখিদের কিচিরমিচিরের মতো কিছু কথা যেন মনের উপরিতল ছুঁয়ে শোরগোল তুলল। ঠিক ভুল জানা নেই, তবে ক্লাসে কোনো বিষয়ে অরুণোদয় ফেল করলে শোভনা সেই সাবজেক্টের মাস্টারমশাইয়ের বাড়ি গিয়ে ভালো রান্না, কখনো মিষ্টি, এসব নিজে গিয়ে দিয়ে এসেছে। ওর ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির অ্যাডমিশনও লোকাল কাউন্সিলরকে টাকা দিয়ে করানো, অরুণোদয়ে চাকরি ও এমএলএকে ঘুষ দিয়ে। এর জন্য কি শোভনা দায়ী? ভাবতে ভাবতে কপালে ঘামে ভিজে যাচ্ছিল। হাতে চেটোতে কপাল মুছতে গিয়ে বুক ঠেলে কান্না বেরিয়ে এলো। মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। কি যে দম বন্ধ করা কষ্ট হচ্ছে বুকের ভিতর। এমন সময় এক মহিলা কণ্ঠের ডাকে শোভনা সেদিকে ফিরে তাকালো। ভালো কাপড় পরা লম্বা স্বাস্থ্যবতী এক মহিলা, ওরই বয়সী হবে। বলল, আপ কাহা সে হো? শোভনার ওই ভদ্র মহিলার সাজ, কথা সুরে মনে হলো ইনি বাঙালি। বলল, আপনি কি বাঙালি? ভদ্রমহিলা এবার ঝুঁকলেন। দিদি কি বাড়ির লোকদের হারিয়ে ফেলেছেন? প্রশ্নটায় শোভনা ডুকরে কেঁদে উঠল। ভদ্রমহিলা কারো একটা নাম ধরে ডাকলেন। কিছু পরে বলিষ্ঠ চেহারার এক মাঝবয়সী পুরুষ এসেছে। ভদ্রমহিলা বললেন, নিলয়, দেখ তো, উনি বোধহয় সমস্যায় পড়েছেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, মাসিমা, বাড়ি কোথায়? এত চাপ আর সন্ন্যাসীর ভৎসনায় ক্লান্ত শোভনা তখন ভারসাম্য হারিয়েছে। কাঁদতে কাঁদতে ক্রমশ গলার স্বর বিকৃত শোনাচ্ছিল। সেই অবস্থাতেই বলল, আমি পাপী, মহাপাপী। আমি অনেক পাপ করেছি, তাই আজ আমার এই অবস্থা। আমার কিছু করার নেই, কিচ্ছু না। সিঁড়িতে লুটিয়ে পড়ে শোভনা কেঁদে চলে। তখন রাত অনেক, যদিও ঘাটের লোকজনের অভাব নেই। দোকানপাট, আলো সবই আছে। এই চেঁচামেচিতে কিছু লোক গোল হয়ে জড়ো হয়েছে।
নিলয় কাউকে কাউকে জিজ্ঞেসও করলো ভদ্র মহিলাকে কেউ চেনে কিনা। সেই ভিড়ের মধ্যে জাগিয়া এসে দাঁড়ালো যে শোভনাকে প্রথম পাঁজা করে নিয়ে গিয়েছিল। জাগিয়ার কাছে নিলয় সব শুনে নিজের মায়ের সঙ্গে খানিক পরামর্শ করে শোভনাকে নিজেদের সঙ্গে নিল। শোভনার তখন বিচার বুদ্ধি ভাবনা শক্তি সবকিছুর ক্ষয় হয়েছে। ও যেন ভগ্নদশার পরিত্যক্ত বাস ভিটে। তবে এই শোভনাও সামলে উঠল। পরিবর্তিত পরিবেশে ধাতস্থ হলো অলকানন্দা সাহচর্যে। কলকাতার গড়িয়াহাটে অলকানন্দাদের বিরাট বড় বাড়ি, অবস্থাপন্ন পরিবার, লোক সংখ্যা কম। অলকানন্দার 2 সন্তান। মেয়ে জামাই থাকে হল্যান্ডে। জামাই প্রথমে চাকরি করতো এখানে, সে ওখানে একটা বিজনেস শুরু করেছে, মেয়েও তাকে বিজনেসে সাহায্য করে। নিলয় কর্পোরেট কোম্পানির উঁচু পোস্টে আছে। নিলয়ের স্ত্রী উচ্চশিক্ষিতা, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত, তাদের হয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে। অলকানন্দার 2 নাতনি, মেয়ের ঘরে একজন আর ছেলেরও তাই। এক কথায় ছিমছাম সুখী পরিবার। আর শোভনার স্থান হয়েছে সেই পরিবারে। শোভনা এই পরিবারের জন্য কিছু না কিছু করতে চায় সব সময়। তাই রান্নার লোক থাকা সত্ত্বেও নিত্য নতুন পদ রাঁধে ওদের জন্য। এতে অলকানন্দা নিলয় দুজনেই রাগ করে। নিলয় দেখতে পুরুষালী, বাড়িতে সব সময় ধোপদুরস্ত হয়ে থাকে। চোখে রিমলের চশমা, হাতে গোল্ডেন চেনের ঘড়ি। খেতে বসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, খেতে কি আর খারাপ লাগে শুভ মাসি? কিন্তু তুমি কেন এত খাটবে? শোভনা তৃপ্তির চোখে দেখে, হয় এই ছেলে যদি ওর হতো। সেই রাতে নিলয় কত রকম ভাবে বুঝিয়েছিল, কত সান্ত্বনা দিয়েছিল। বলেছিল, পাপ কাকে বলে তা তোমার জানা নেই মাসিমা, তাই মন থেকে ওসব সরাও। তুমি শুভ, ভালো একজন মানুষ। আজ থেকে তোমার শুভ মাসি বলে ডাকবো। সেই থেকে এই নামকরণ। নিলয়ের স্ত্রী জলিও তাই ডাকে। সে কিছুটা বকাবকি করে, বলে, এরপর যদি হাঁটুর ব্যথা করেছে তখন কিন্তু আমি তোমার পেন কিলার খাওয়া বন্ধ করে দেব। তোমার বুড়ো ছেলের জন্য কেউ এত পরিশ্রম করে? কেন ছানার পায়েসের কি দরকার? রসমালাই বুঝি বাজারে মেলে না? তারপর মালপোয়া, তাও এতগুলো? কাঁচকলার কোপ্তা খাওয়াতে হবে না শ্রীমান গণেশকে, দিন দিন ভুঁড়ি বাগাচ্ছে। শুনে অলকানন্দা হাসিতে গড়িয়ে পড়েন। মজা করে শোভনাকে বলেন, দেখো দিদি, এরপরে শুরু হবে দুটিতে। এ বলবে গণেশ, তো বলবে লেডি সুমো। তারপর শুরু হবে কাল থেকে দুজনার ডায়েট। এ এক হয়েছে বুঝলে। শোভনা অবাক হয় সম্পর্কে সরলতা দেখে। এখানে কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। অথচ দেবস্মিতা যদি অরুণোদয়কে মস্করা করে কিছু বলেছে, তা শুনে মজা করেনি শোভনা কখনো, বরং দেবস্মিতার বাপের শিক্ষার প্রশ্ন তুলেছে। এখন বুক বেয়ে দীর্ঘশ্বাস পড়ে শোভনার। বারবার মনে পড়ে যায় দশাশ্বমেধ ঘাটের পাগলাটে সন্ন্যাসীর বলা কথাগুলো। ফাঁকা লাগে বুকের ভেতরটা। ফাঁকা দুপুরে অলকানন্দা মোবাইলে সিনেমা দেখে, কখনো গল্প পড়ে মোবাইলে। শোভনা সে সময় ওদের ড্রয়িং হলে বসে টিভি দেখে। টিভি সিরিয়ালগুলো ঠিক ওর মতো, কিন্তু অলকানন্দার পরিবার যেন অন্য এক লোকের, যেখানে অলকানন্দা কখনো কারোর কাছে জবাবদিহি চায় না। জলি বাইরের কাজ সেরে ফিরলে বলে, মুখ শুকিয়ে গেছে কেমন? একটি বারও টিফিন খাওয়া হয়নি নিশ্চয়ই। জলি, তোর যদি এবার গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়ে তখন কিন্তু খুব বিপদে পড়বি বলে রাখলাম। জলির বয়স প্রায় 38, তাও সে বাচ্চা মেয়ের মতো ভয়ে ভয়ে বলে, টিফিন খেয়েছি, সত্যি বলছি মামান। জলি শাশুড়ি মাকে মা ডাকে না, মামান ডাকে। সত্যি তো, একটা বয়সের পর কি কাউকে সন্তান ভাবা যায়? না মা ভাবা। তবে একটা সুন্দর সম্পর্ক তো হওয়া যায়। অলকানন্দা রান্নাঘরে গিয়ে জলির জন্য খাবার বানাতে চায়। জলি আটকায়, তোমার লুচি পরোটা নুডুল আমার চলবে না মামান। দেখো না গণেশ ঠাকুর কি সব যাতা বলে আজকাল, আমি সালাড বানিয়ে নিচ্ছি। অলকানন্দা বলে, আমাকেও দিস একটু। তোমায় টিক্কি করে দিই। কোনো দরকার নেই জলি, বাইরে থেকে এসে অত খাটুনি খেটে কাজ নেই। ওদের রান্নার লোক আছে, তবু নিজের হাতে এর ওর জন্য কিছু খাবার বানায়। রাতে শোবার আগে শোভনা গেল অলকানন্দার ঘরে। এরকম মাঝে মধ্যে রাতে শোবার আগে দু একটা কথা হয় ওদের। বিছানায় পা মেলে বসে অলকানন্দা হাতে পায়ে ময়েশ্চারাইজার লাগাচ্ছিল। বলল, এখনো ঘুমাওনি দেখছি।
শোভনা চুপ করে বসে বলল, জলি মেয়েটা বড্ড ভালো, তবে সব সময় নিলয়কে গণেশ ঠাকুর বলে এ ঠিক নয়। ছেলে তেমন তো মোটা নয়, আর মানুষের সঙ্গে ঠাকুর দেবতার তুলনা সবসময় ঠিক না। দিদি, তুমি কেন বারণ করো না? ও ছেলে মানুষ বোঝে না, কিন্তু আমাদের বড়দের তো শুধরে দিতে হবে। অলোকানন্দা হাসেন। ধুর, ছাড়ো তো, দুই পাগলের কথা। কিন্তু দিদি, জলি তো নিলয়ে তেমন খেয়ালও রাখে না। পুরুষ মানুষ, ওর যত্ন করা উচিত। কত বড় চাকরি করছে, এত চাপ ওর। অলোকানন্দা ভুরু কোঁচকায়, বলে, নিলয় মোটা টাকা রোজগার করে বলে বুঝি ওর কাজের দাম বেশি? জলি বাইরে খেটে টাকা আনে না তাই ওর কাজের কদর নেই? এ কি হয় দিদি? জলি অনেক বড় কাজ করছে, সেবাশ্রমের মেয়েদের বিনা বেতনে পড়ায়। এ কি কম? সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেয়েটা গলা চিরে পড়ায়। আর নিলয় কি অবোধ শিশু যে নিজের খেয়াল রাখতে জানবে না? আমি ওকে আত্মনির্ভর হতে শিখিয়েছি যখন ও 12 দিল, তারপর থেকে। এরা সবাই শিক্ষিত দিদি, এদের আমাকে শুধরে দিতে হবে না। বরং যুগের হাওয়ার সঙ্গে মানুষের যা পরিবর্তন হয়েছে, সে দেখে কাকে কখন কি বলতে হবে, কি বলতে পারা যাবে না, এরাই আমাকে শেখায়। শোভনা মুখ কাঁচুমাচু করে বলে, মনে কিছু করলে দিদি? আমি বুঝে কিছু বলিনি। অলকানন্দা কপট রাগ দেখে ফিক করে হাসে। কি যে বলো তুমি! যাও, শুয়ে পড়ো গিয়ে। বিছানায় শুয়ে শোভনা চোখ ভারী হয়ে আসে, ভিজে আসে চোখের কোণ। এক ঝাপসা ছবি ফুটে ওঠে দূরে, বহু দূরে, যেখানে হাঁটু ব্যথা নিয়ে স্যাঁতসেঁতে বাথরুমে একটা খাটো টুলে বসে শোভনা একের পর এক অরুণোদয়ের জাঙ্গিয়া কাটছে। বাথরুমের দরজায় দেবস্মিতা, শোভনার কানে ভাসা ভাসা কথা। আমার দেরি হবে দেবস্মিতা, তুমি বরং প্রেসার কুকারটা মাজো। তোমাকে রান্না চড়াতে হবে না দেবস্মিতা, তুমি মাছগুলো ধোও। ময়লাগুলো জড়ো করেছো? কথাগুলো উদাও হয় তরঙ্গের ডাকে। ও শুভ ঠাম্মি, আর কত ঘুমোবে? ধরফর করে ওঠে শোভনা। তরঙ্গ স্কুলের ইউনিফর্মে তৈরি। বলছে, মাম্মাম বলল তোমায় ডেকে দিতে। ব্রেকফাস্ট কখন করবে? আর শোনো, রেডি হয়ে থাকবে, আজ আমাদের সবার ইনভাইটেশন আছে। গানের মতো সুর করে শেষের কথাটা বলল তরঙ্গ। তারপর জল তরঙ্গের মতো মসৃণ শরীর ভঙ্গিমায় নেচে সে বাইরে চলে গেল। তরঙ্গ এ বাড়ির আনন্দের তরঙ্গ, নিলয়ের মেয়ে, যে সবসময় হাসছে, নয়তো নাচছে। বাচ্চা মেয়ে, এখন ক্লাস 10-এ। ও কি আর বোঝে এদের পারিবারিক অনুষ্ঠানে শোভনা গিয়ে কি করবে? শোভনা ঠিক করেছিল একাই থাকবে। কতক্ষণের আর পার্টি এদের? ঘন্টা 3। নিলয়কে নয় বলবে, বাবা একটা বাংলা সিনেমা চালিয়ে দিয়ে যা, খুব ভালো হয় যদি সন্ধ্যা রায়ের হয়। আর রাতে মুড়ি খেয়ে নেবে। চানাচুর, শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে ঝালমুড়ি এখনকার দিনের একটা ফ্যাশন খাবারও হয়ে গেছে। ভেবে নিজেই হাসে। কিন্তু এসব পরিকল্পনার কিছুই আর ঘটল না। নিলয় রেগেমেগে বলল, তুমি যাবে না মানে কি? যেই তুমি যাবে না অমনি মাও একটা এক্সকিউজ পেয়ে যাবে। জলির সঙ্গে সঙ্গে বিস্ফোরক হলো। এই, একদম না। মামান ভীষণ ঘরকুনো, ওকে আর সুযোগ দিও না তো। এদের ঘর থেকে বের করতে দেখছি এবার ট্রেনিং দেওয়া লোক আনতে হবে। চলো বলছি। তরঙ্গ এই মজার উপস্থিতি উপভোগ করছিল ওদের হল ঘরে তিরিং বিরিং করে লাফিয়ে। শোভনাকে এত সোহাগ এর আগে কেউ কখনো দেখিয়েছে কি? তাই তৈরি হতে হলো। ভালো চশমার ফ্রেম, যা জলি এনে দিয়েছিল। দামি শাড়ি, যা অলকানন্দা নিজে একসঙ্গে বেরিয়ে কিনে দিয়েছিল। আর জুতো জোড়া নিলয় অনলাইনে অর্ডার করিয়েছিল। সেসব পরে নিজেকে বেশ অন্যরকমই লাগছিল শোভনার। নিলয়ের গাড়ি চড়ে এর আগেও বহুবার বেরিয়েছে, কিন্তু তরঙ্গকে এই প্রথম পেয়েছে। তার আনন্দের শেষ নেই, প্রশ্নের শেষ নেই, শেষ নেই ভবিষ্যৎ পরিকল্পনার। মনটা হালকা ফুরফুরে লাগলেও একটা সময় কেমন জড়সড় হয়ে গেল শোভনা। এ রাস্তাটা যেন চেনা চেনা লাগছে। গাড়ি দাঁড়ালো একেবারে রাস্তার পাশে। বিশাল বড় বাড়ি, সারা বাড়ি ঝলমলে আলোয় সাজানো। বাড়ির গেট ফুলের তোড়া, বেলুন আর লাইটে মোড়া। নিলয় গাড়ি থেকে নামতেই সুসজ্জিত গৃহকর্তা আর সুসজ্জিতা গৃহকর্ত্রী বেরিয়ে এলো অতি ব্যস্ততায়। গৃহকর্ত্রীর গা ভরা সোনার গয়না, পরনে বেনারসি শাড়ি, মুখে চড়া মেকআপ, খোঁপায় গোঁজা জুই আর গোলাপের মালা।
পুরুষ আপ্যায়ক তসরের পাঞ্জাবি আর মালকোঁচা করে ধুতি পরেছে, গলায় তারও সোনার চেন। বিগলিত হয়ে সে বলছে, স্যার, আপনার অপেক্ষায় এখনো কেক কাটেনি। নিলয় বলল, আরে সে কি, আমার এই বড় ফ্যামিলি, সবাইকে নিয়ে বেরোতে দেরি হলো, কিন্তু বাকি গেস্টরা তো বিরক্ত হচ্ছেন। দাঁড়াও, তোমায় আমার ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করাই। গৃহকর্ত্রী একগাল হেসে বললেন, আমি নিজেই মার ম্যাডামকে গাড়ি থেকে নিয়ে আসছি। গাড়ি থেকে অলকানন্দা, তরঙ্গ, জলি সবাই নেমে দাঁড়িয়ে। শোভনা তখনও ভিতরে। জলি গলা নামিয়ে ধমকের সুরে বলল, নামো না শুভ মাসি, তোমার সবসময় হেজিটেশন, নামো দেখি। গৃহকর্ত্রী সবার হাত ধরে অভ্যর্থনা জানাচ্ছে। আসুন ম্যাডাম, আপনাদের কথা ভেবে চেতলার মেন রোডের উপর এই বাড়িটা ভাড়া করেছি, যাতে গাড়ি ঢুকতে অসুবিধা না হয়। ও তো স্যারের কথা মাথায় রেখেই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা করছে, নইলে এই ব্যক্তি খরচ করার লোক নয়। অলকানন্দা জলি দুজনেই অস্বস্তি বোধ করছিল শোভনার আড়ষ্টতা দেখে। তরঙ্গ গাড়ির দরজা খুলে বলল, আরে নামবে তো, নাকি ছোট বাচ্চার মতো কোলে করে নামাবো? বলে সে হিহি হাসে। কেউ বুঝি গাড়িতে আছেন? বলতে বলতে এগিয়ে যায় গৃহকর্ত্রী। তারপর সবকিছু যেন জমাট বেঁধে যায় শীতলতার উচ্চসীমায়। শোভনা গাড়ি থেকে নেমে দাঁড়ান, আর দূর থেকে ছুটে আসে একটা বছর সাথে ছেলে। ঠাম্মি, ঠাম্মি, তুমি হারিয়ে গিয়েছিলে, আমি কত কেঁদেছি ঠাম্মি। সে ঝাঁপিয়ে পড়ে, দুহাতে জড়িয়ে ধরে শোভনার কোমর। বাকিরা বাক্যহারা। বিশাল আলোময় হলঘর, চকচকে সাদা মেঝে, দেওয়ালে কারুকাজ, কোণে কোণে ফুলের তোড়া। লোকজনের গমগমের মাঝে যার গলা সবচেয়ে বেশি জোরে শোনা যাচ্ছে সে হলো 7 বছরের তাতাই। তরঙ্গের সঙ্গে ছোট্ট করে পরিচয় সেরে সে নিজের কথা বলে চলেছে। জানো তরঙ্গ দিদি, আমি ঠিক জানতাম ঠাম্মি হারিয়ে যায়নি, কেউ বোধহয় সঙ্গে করে নিয়ে গেছে। এত বড় মানুষ কি করে হারাতে পারে? মা বাবাকে কত বলেছি, তোমরা পুলিশকে বলো, নইলে এখন ফেসবুক আর ইনস্টাগ্রাম তো আছে, সেখানে দাও। বলে, তুই চুপ কর, কিছুই বুঝিস না। এখন হলো, বলো আমি ঠিক বুঝেছি কিনা। ঠাম্মি কাশি থেকে ডাইরেক্ট নিলয় আঙ্কেলের বাড়ি চলে গিয়েছিল। এত বড় মানুষ কখনো হারায়? তরঙ্গ বলল, তোমরা আমাদের বাড়ি এলেই দেখতে পেতে। এটা মনে হয় মিসকমিউনিকেশন, বিকজ শি ফরগট অল মোবাইল নাম্বারস। তাতাই আবার ছুটে গেল শোভনার কাছে, বলল, ব্যাগ তরঙ্গ দিদিদের ওখানেই থাক, তুমি আর যেও না কিন্তু। বাবা বরং কাল গিয়ে ব্যাগ নিয়ে আসবে। যাবে না তো ঠাম্মি? শোভনা নিঃশ্বাস ফেলে তাতাইয়ের চিবুক ধরে আদর করলেন। বললেন, তুই দেখি হিরণ্যকশিপুর ঘরে পড়লা ধলি তাতাই। ফিরে শোভনা তাকায় নিলয়ের দিকে, বলে, আমায় বাড়ি নিয়ে যাবে তো বাবা? অলকানন্দা বললেন, এ কি জিজ্ঞেস করার কথা, এখনই উঠবো আমরা। সবাইকে যাওয়ার উদ্যোগ করতে দেখে গৃহকর্তা অরুণোদয় আর গৃহকর্ত্রী দেবস্মিতা একসঙ্গে ছুটে এসে পথ আটকায় শোভনার। দেবস্মিতা বলে, কি যে ভুল বোঝাবুঝি হয়েছে মা, কি বলবো। রাতের পর রাত তোমার ছেলে আর আমি জেগে, এমন ভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো। আসলে ও তোমায় হোটেলে রেখে গিয়েছিল এক কলিগের বাড়ি। সে এমন মদ খাইয়ে তাকে সঙ্গে করে পৌঁছে গিয়েছিল দিল্লি। এবার তুমি তো জানো তোমার ছেলের জীবনে ওসব ছাইপাশ গেলেনি। সে শরীর খারাপ করে কি অবস্থা, এর মধ্যে তুমি কাশি ছেড়ে চলে গেছো। দেবস্মিতা কুনি মারে অরুণোদয়কে, বলো মাকে। হ্যাঁ মা, খুব খুঁজেছি। অরুণোদয় তসরের পাঞ্জাবির হাতায় চোখ মোছে। শোভনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিলয় বাবা, এদের বলে দাও, কাশির ঘাটে দাঁড়িয়ে পুলিশ ইন্সপেক্টর আমায় ওনার বয়ানের ভিডিও দেখিয়েছিলেন, যেখানে ও বলেছিল ওর মা 30 বছর আগে মৃত্যু হয়েছে। আর তুমি যে কারণে নিমন্ত্রিত তা তো জানো। প্রমোশন ওকে দিলে কিন্তু ভুগতে হবে তোমাকেই। আমি আজ স্বীকার করছি, আমার অক্ষমতায় আমি এক ভয়ঙ্কর বিষঝাড় তৈরি করে ফেলেছি, যার জন্য নিজেই ভুগলাম, কিন্তু তোমরা কেউ ভুগো না। নিলয় গাড়িতে পরিবার নিয়ে উঠে পড়েছে। তাতাই ছুটে আসে গাড়ি পর্যন্ত। গাড়ির জানলায় কাঁচ নামিয়ে নাতির মাথায় হাত বোলান শোভনা। বলেন, হয়তো এরপর থেকে শুধুই আমাকে ঘেন্না করার শিক্ষা পাবে তাতাই সোনা। তোমার জন্য দুঃখ হয়, না তোমার কাছে থাকবে দেবর্ষি নারদের মতন কোনো জ্ঞানী, না তুমি পাবে বিষ্ণুর দর্শন। শুধু প্রাণ ভরে আশীর্বাদ করি, দাদু, ভালো মানুষ হয়েও।
চলো বাবা নিলয়। চোখ ছাপিয়ে জল দুগাল ভিজিয়ে দেয়। ফুঁপিয়ে কাঁদে শোভনা। আলতো হাত রাখে ওর পিঠে অলকানন্দা। বলে, কেঁদে নাও, কষ্ট হালকা হবে। জড়ানো গলায় শোভনা বলে, এ আমি কি করেছি দিদি? আমার রক্তকোষ দিয়ে কোন দানব তৈরি করলাম? অলকানন্দা সান্ত্বনা দেয় পিঠে হাত বুলিয়ে। দোষ পুরোটা তোমার নয় হয়তো। চারা গাছ যতদিন মাটির সঙ্গে লেগে থাকে ততদিন সে মাটির মতো কোমল হয়। তারপর যখন গগনচুম্বী উচ্চতায় যায়, তখন ওর পরিবেশ, আলো, বাতাস, তাপ সব বদলে গেছে। তখন সে বৃক্ষ। আর সেই বৃক্ষ নিজের উচ্চতার দম্ভে হয়তো ভুলে যায় মাটির প্রথম শিক্ষা। বিস্মৃত হয় মাটির দান। শোভনা দীর্ঘশ্বাস ফেলে। মন ছুটে যায় কাশীর দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে। মনে পড়ে যায় সন্ন্যাসীকে। শোভনা হাত মুঠি করে কপালে ঠোকে। এই বুঝি পাওনা ছিল। ঠোক্কর না খেলে কি চোখ খোলে না? এতক্ষণ ধরে আপনারা শুনলেন রিমা বিশ্বাসের লেখা গল্প পাওনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।